আসলে আসলে তেমন কিছুই হয়নি। আমি যেটা বলতে চাইছিলাম সেই সময় সেটা হচ্ছে ভীষণ রকম অব্যবস্থার দরুন একজন মাত্র ফিজিশিয়ানকে সারাদিনে 500 রোগীর রাউন্ড দিতে হচ্ছিল, যেটা ভার্চুয়ালি ইম্পসিবল ছিল। এবং সেই একই সাথে মাথার উপর একটা বোঝা ছিল যে বুঝতে পারছিলাম ক্লিনিক্যালি যে ডেঙ্গু, কিন্তু পরীক্ষা করে প্রমাণ করারও ব্যবস্থা ছিল অপ্রতুল, এবং অঘোষিত নির্দেশ ছিল ফিভার উইথ থ্রম্বোসাইটোপিনিয়া অথবা আননোন ফিভার লেখা। তুমি যদি আরো আরো কিছু বলতে চাও, এই যে তোমার যে জার্নিটা, তুমি ওখানে বসে বলতে পারো। আচ্ছা, আজকে আমাকে যেটা বলতে বলা হয়েছিল যে সেটা হচ্ছে থ্রেট কালচার। তো আরজিকর মেডিকেল কলেজে যেটা হতো, মানে এই যে থ্রেট কালচার বা ভয়ের রাজনীতি টার্মটা, এটা বলতে আমার সামনে যে ছবিগুলো ফুটে ওঠে সেই 4 বছরের প্রতিচ্ছবি আর কি। আরজিকর মেডিকেল কলেজে 2021 সালে একটা মুভমেন্ট হয়েছিল ক্যাম্পাস ডেমোক্রেসি রক্ষার্থে কিছু মৌলিক দাবি নিয়ে। সন্দীপ ঘোষের আগমন ঘটে আরজিকরে, এবং তারপরেই এই সমস্ত রকম জ্বালা যন্ত্রণা আমাদের শুরু হয়। সেই মৌলিক দাবিগুলোর মধ্যে যে মৌলিক দাবি নিয়ে 2021-এ আন্দোলন শুরু হলো আরজিকরে, যেমন মেয়েদের পর্যাপ্ত নিরাপত্তা বা স্বচ্ছ হাউসটাফশিপ কাউন্সিলিং বা একটা স্টুডেন্ট কাউন্সিল গঠন, এবং পরবর্তী ক্ষেত্রে সেই দাবিগুলোর মধ্যে খুব সঙ্গত কারণেই সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিও যুক্ত হয়েছিল। মুভমেন্টের কিছুটা হলেও যখন ভাটার পরিস্থিতি আসে, তখনই এই সন্দীপ ঘোষ বা নর্থ বেঙ্গল লবি এদের দাঁত নখ বার করে হিংস্র হওয়া শুরু হয়। আন্দোলনের স্পিরিটকে মাথায় রেখে আরজিকরেও সাধারণ ছাত্রছাত্রীদের নিজস্ব একটা সংগঠন আরজিকেএসইউ, আরজিকর মেডিকেল কলেজ স্টুডেন্ট ইউনিটি তৈরি হয়েছিল। কিন্তু মুভমেন্টের এই ভাটার পরিস্থিতি বললাম, সেই সময়ে আরজিকেএসইউ এর মেম্বার বা তৎকালীন মুভমেন্টের সামনে থাকা যে ইন্টার্ন ব্যাচ 2016 ব্যাচ, তাদের ওপর আক্রমণ নামে বিভিন্নভাবে ইন্টার্ন ব্যাচকে ডিউটি রোস্টার থেকে হোয়াইটনার দিয়ে অ্যাবসেন্ট করে দিচ্ছে, মুছে রেজিস্ট্রেশন আটকে রাখা, তাদের মধ্যে কাউকে কাউকে হাইকোর্টে দ্বারস্থ হতে হয়েছে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, এবং এরকম অনেক কিছু। হস্টেল থেকে বের করে দেওয়া বা একাডেমিক বিল্ডিং এর সামনে রাত 3টের সময় নীল ডাউন করিয়ে রাখা। এবং আমার ক্ষেত্রে একটা কথা বলি, আমার সাথে যা যা হয়েছে তার একটা এক্সাম্পল আমি ছোট্ট উদাহরণ দিই। 2022 সালে মেডিকেল কলেজ কলকাতায় ইউনিয়ন তৈরি নিয়ে একটা আন্দোলন হয়। আরজিকর মেডিকেল কলেজ থেকে আমরা 3-4 জন সেই মিছিলে সামিল হই, এবং মিছিলে গিয়ে আমি দেখছি যে আমার কলেজেরই আমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচের একজন, নামও বলছি, আশিয়ান আলম, ওখানে খোঁজর হিসেবে গিয়েছে যে দেখার জন্য আমরা কে কে মিছিলটাতে হাঁটছি। এবং মিছিল থেকে ফেরার পরেই আমি দেখলাম ফেসবুকে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, ফেক পেজ ক্রিয়েট করা হয়েছে, সেখানে আমাকে নানান রকম ভাবে বুলি করছে, হ্যারাস করছে, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমাকে খুবই হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয় সেই দিনগুলোতে। এবং আমাকে ওখানে থ্রেট দেওয়া হচ্ছে যে আমার আপকামিং এমবি এক্সামে আমাকে ফেল করিয়ে দেওয়া হবে। এবং পরে যে এমবিটা আসে সেখানে কিন্তু আমাকে ফরেন্সিক মেডিসিনে আমাকে সাপ্লিটা দেওয়া হয় প্র্যাকটিক্যালি, থিওরিতে দেওয়া হয়নি, কারণ থিওরিতে তো রিভিউয়ের একটা চান্স থাকে। তো প্র্যাকটিক্যালি আমাকে সাপ্লি দেওয়ার পরে আমি আরটিআই করি, আমি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে যাই, ডক্টর সোমের সাথে আমার মুখোমুখি কথা হয়, এবং ওরা আমাকে এরকম বলে যে তুই এই আইনি লড়াইয়ের মধ্যে কেন যাচ্ছিস, তার চেয়ে তুই সাপ্লি পরীক্ষাটা দিয়ে দে, তুই যাতে অনার্স পাস সেইটা আমরা দেখে নেব। তো এইরকম এক্সাম্পল সেট করার একটা, মানে যে থ্রেট কালচার আমরা বলছি না, থ্রেট কালচার মানে খালি থ্রেট দেওয়া নয়, থ্রেট কালচার মানে থ্রেটটা দিয়ে সেটাকে কার্যকর করে ওরা দেখিয়ে দেওয়া ওদের, যে একটা এক্সাম্পল সেট করে দেওয়া যে তুই যদি এরকম করিস তোরও এরকম পরিণতি হবে, দেখলি তো ওর কি হয়েছে। এবং
সোশ্যালি বয়কট করা ক্যাম্পাসে, যে এরকম যে আমার বন্ধুরা আমার সাথে ছবি তুলতে বা সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভয় পাচ্ছে না, সেটাতে তাদেরকে ফেল করিয়ে দিতে পারে। এই একটা দম বন্ধ করা পরিবেশ বা এই যে গণতন্ত্রকে একদম টুটি চেপে ধরে মেরে ফেলা, এটা ছিল আরজি করের 4 বছরের পরিস্থিতি। এবং অজস্র উদাহরণ আছে, সবটা বলতে গেলে শেষ করা যাবে না। ধন্যবাদ। ডক্টর চন্দ্রমৌলি ঝা, আমি আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী। 2021-এ আরজি করে একটা, ও যেটা বললো, তিয়াশা বললো একটু আগে, 2021-এ আরজি করে খুব সাধারণ কিছু দাবি দাওয়া নিয়ে একটি আন্দোলন হয়েছিল। দাবি দাওয়াগুলো খুব সাধারণ: হাউস স্টাফশিপ কাউন্সেলিং ট্রান্সপারেন্ট হতে হবে, সাধারণ ছাত্রছাত্রীদের একটা বডি তৈরি করতে হবে, সেটা ইউনিয়ন যেহেতু করা যাচ্ছে না বলে আমাদের অথরিটি থেকে জানায়, সেক্ষেত্রে স্টুডেন্টস কাউন্সিল, ক্যাম্পাসে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, হোস্টেল অ্যাকোমোডেশন ঠিকঠাক করতে হবে। দাবিগুলো এতটাই মিনিমাল ছিল যে আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এক্ষেত্রে দ্বিমত পোষণ করা সম্ভব। তো এই সাধারণ দাবিগুলো নিয়ে আমাদের আরজি করের প্রিন্সিপালের দরজায় মোটামুটি 1.5 মাস পড়ে থাকতে হয়। হাজারো চিঠি দিয়েও আমরা কোনো উত্তর পাইনি। প্রিন্সিপালের কাছ থেকে জবাব আসে যে টিএমসিপি ইউনিটের মারফত সমস্ত দাবি বা সমস্ত বক্তব্য জমা করতে হবে, তবে আমরা ঠিকঠাক কিছু সদুত্তর পাবো। তো আরজি করে সাধারণ ছাত্রছাত্রীরা এই পরিস্থিতিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের স্বাভাবিক প্রক্রিয়ায় অনশন হয়। সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ আমাদের পাশে এসে দাঁড়ান, সাংগঠনিকভাবে এবং ব্যক্তি হিসেবেও বটে। এরপরে আমাদের আরজি করের আন্দোলনের যে 21-এর আন্দোলনের প্রাথমিক ভরবেগ মোটামুটি ভাবে স্তীমিত হওয়ার পরে একটি বেআইনি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি, বেআইনি বলছি এই কারণে কারণ ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনাকে অ্যাড্রেস করে যে যে নিয়মে তৈরি হয়, সেক্ষেত্রে কোনো প্রিন্সিপাল বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা কোনো ডিপার্টমেন্টের এইচওডি সেই কমিটির মেম্বার থাকতে পারেন না। কিন্তু সেই সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সন্দীপ ঘোষ, আমাদের তৎকালীন সুপার সঞ্জয় বশিষ্ঠ ইত্যাদি নর্থ বেঙ্গল লবির মাথা গোছের সমস্ত লোকজনই আমাদের ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিতে ছিল। এবং সেই ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিতে একাধিক ভুয়ো যৌন হেনস্থার ঘটনা রেজিস্টার করে আরজি কর স্টুডেন্টস ইউনিটি বা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের এগেনস্টে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হতে থাকে। এরপরে যেটা হয় যে এরপরেও আরজি করের সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিরোধ, সেটাকে ওরা থামাতে না পেরে, আমার তারিখ মনে আছে, 2022-এর 19শে এপ্রিল আমাদেরই জনৈক আন্দোলনকারী মৈনাক রায়, তাকে আরজি করের এমার্জেন্সি গেটের উল্টো দিকের চায়ের দোকানে অভিজ্ঞদের ঘনিষ্ঠ 10 জন টিএমসিপি ইউনিটের ছেলে, তারা মাটিতে ফেলে মারধর করে, স্টেথো ছুঁড়ে ফেলে দেয়, এতবার পেটে লাথি মারে, মুখ দিয়ে রক্তবমি পর্যন্ত হয়। আমরা ছেলেটিকে যখন এমার্জেন্সিতে নিয়ে যাই, এমার্জেন্সি এমওর ওপর চাপ দেওয়া হয় যে যাতে কোনোভাবে মেডিকেল সার্টিফিকেট বা কোনো ধরনের পেপারসে সাইন না করা হয়। আমাদের বর্ষিয়ান মেডিকেল অফিসার স্যার কেঁদে ফেলেন যে উনি চাপ সহ্য করতে পারছেন না ইত্যাদি। এরপরে তার পরের দিন অর্থাৎ 20শে এপ্রিল আমরা মৈনাক রায়ের উপর যে আক্রমণ, সেই ঘটনাটাকে অ্যাড্রেস করে ক্যাম্পাসে পোস্টারিং করি এবং বাইরে থেকে বেলগাছিয়া থেকে জনা 10-এর একটা টিম, আমরা পরে জানতে পেরেছিলাম কোন ওয়ার্ডের কে এসেছিল ইত্যাদি। তো জনা 10-এর একটা টিম এসে আমাদের হোস্টেলের উপর অ্যাটাক করে এবং আমাদের সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে। ছাত্রছাত্রীদের মোটামুটি ঠিকঠাক প্রতিরোধ দেওয়ার মতো অবস্থা সেই দিন অব্দিও ছিল এবং তারা বাইরের যে গুন্ডা বাহিনী তাদের ক্যাম্পাস ছাড়া করতে পেরেছিল। এটা 20 এপ্রিল। এর পরের দিন 21শে এপ্রিল, এগুলো সবই 2022-এর কথা বলছি, এই যে যারা মৈনাক রায়কে মারধর করেছিল তাদের উপর ছাত্রছাত্রীদের একটা প্রতিরোধের ঘটনা ঘটে। এবং এই যে গত সপ্তাহে যে আরজি কর কর্তৃপক্ষ মৈনাক রায়ের উপর আক্রমণ নিয়ে একটাও কথা খরচ করেনি, তারা 15 মিনিটের মধ্যে সাংবাদিক সম্মেলন ডাকে এবং নিজেদের মধ্যে গোপন বোর্ড মিটিং করে আরজি কর স্টুডেন্টস ইউনিটির 6 জনের বিরুদ্ধে
টালা থানায় এফআইআর দায়ের করে। সেই এফআইআর এ ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, যৌন হেনস্থার মতো মানে গুরুতর অভিযোগ ছিল। এবং আমরা মনে করি যে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি বা যে বিশাখা গাইডলাইন ভারতের মতো দেশে যৌন হেনস্থার মতো সেন্সিটিভ ঘটনাকে অ্যাড্রেস করে, যৌন হেনস্থার মতো সেন্সিটিভ ঘটনাকে অ্যাড্রেস করে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে তৈরি হওয়া, সেই মানে বিশাখা গাইডলাইন বা সেই ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিকে মানে আমাদের শাসক দল তার ছাত্র সংগঠনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই ঘটনা মানে আমরা মানে আমাদের দেখাশোনা ইতিহাসে নেই। এরপর আমাদের যে মানে আন্দোলনকালীন কর্মবিরতি হয়েছিল তার 188 জন ইন্টার্নের মধ্যে 9 জন ইন্টার্নকে আলাদাভাবে চিহ্নিত করে তাদের রেজিস্ট্রেশন আটকে রাখা হয় এবং সেই 9 জন ইন্টার্নকে নর্থ বেঙ্গল লবির পেটোয়া কিছু প্রফেসরদের মাধ্যমে এবং কিছু পিজিটির মাধ্যমে আলাদাভাবে প্রেশারাইজ করা হয় যে তারা যাতে ক্ষমা চায়। তার মধ্যে তাদের মোটামুটি 4খানা শর্ত দেওয়া হয়েছিল যে শ্রীরামপুরের এমএলএ সুদীপ্ত রায়ের কাছে পার্সোনালি দেখা করে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিতে হবে। সন্দীপ ঘোষের কাছে ফেসবুক মারফত এবং সরাসরি গিয়ে হাত পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ফেসবুকে #TMCB/RGKMCH হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে এবং আরো মানে 4টে টোটাল শর্ত ছিল, আমি আরেকটা মনে করতে পারছি না এই মুহূর্তে। তো হ্যাঁ আরো একটি শর্ত ছিল যে আরজি করের আন্দোলনের বন্ধু আমাদের ডক্টর কৌশিক চাকি, ডক্টর পূর্ণব্রত গুণ এবং আরজি করেরই আরেক প্রাক্তনী শান্তনু সেনের নামে নেতিবাচক স্টেটমেন্ট দিয়ে আন্দোলন ভুল ছিল এবং প্ররোচনা প্রসূত ছিল এরকম বক্তব্য দিয়ে মানে কিছু মানে মেইনস্ট্রিম মিডিয়াকে স্টেটমেন্ট দেওয়া। এই শর্তগুলো তাদের জোর জবরদস্তি মানে এক্সিকিউট করানো হয় এবং তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই শর্তগুলো পালন করলে তাদের ফিউচারে কোনো হেনস্থা ফেস করতে হবে না, সেটা আদতে মানে সেটা যে মিথ্যে সেটাও তারা প্রমাণ করে। এই শর্ত 4টে মানার পরেও তাদের মানে বিবিধ হেনস্থা ফেস করতে হয়েছে। আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, এরপরে আরজি করে মানে টানা 3 বছর ধরে যে মানে থ্রেড কালচারের যে মানে তানাশাহি চলেছে সেটা মানে একটু মানে 1 মিনিট সময় নিচ্ছে, একটু লম্বা হবে এবং বেশ ক্লান্তিকর, কারণ 3 বছরের ঘটনা। তো আরজি করের 21-এর মুভমেন্টে যারা পার্ট নিয়েছিল সেই স্টুডেন্টসদের আমরা তখন ইন্টার্ন ব্যাচে ছিলাম, আমাদের মানে সমস্ত একাডেমিক চেক পয়েন্ট পার হয়ে গেছিল এমবিবিএস এর। আমাদের যারা জুনিয়র ব্যাচের ছেলেমেয়েরা ছিল তাদের প্রায় প্রত্যেকটি প্রফেশনাল পরীক্ষায় ফেল করানো হয়। 2024-এর যে ফাইনাল ইয়ারের পরীক্ষা তাতে একটি নির্দিষ্ট হোস্টেলের মানিকতলা বয়েজ হোস্টেলের 24 জন ছাত্রের মধ্যে 17 জন ছাত্রকে সাপ্লি দেওয়া হয়। তাদের মধ্যে 4 জনকে 3খানা সাবজেক্টে, 3 জনকে 2খানা সাবজেক্টে এবং 1খানা 2খানা মানে সাবজেক্টে সাপ্লি পেয়েছে, এরকম সংখ্যাও প্রচুর। এবং এদের প্রত্যেককেই 6 মাস আগে জানানো হয়েছিল যে বাবু তুমি যা করেছো সেটার জন্য তুমি 6 মাস পর ফাইনাল এমপিতে সাপ্লি পাবে, এবং ফাইনালি সেটা ওরা কার্যকর করে দেখিয়েছে। আরজি করের টিএমসিপি ইউনিটের 2 জন পদাধিকারী নির্জন বাগচি এবং সারিফ হাসান নামের 2 জন, এরা বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোতে লিস্ট পাঠাতো যে এই স্টুডেন্টসদের সামনের পরীক্ষায় সাপ্লি দিতে হবে। কোনো প্রফেসর বা কোনো মানে এইচওডি কেউ যদি মানে তাদের প্রস্তাবে অস্বীকৃত হতো তাহলে 2 ঘন্টার মধ্যে স্বাস্থ্য ভবন থেকে নোটিশ বেরিয়ে যেত তাদের প্রান্তিক জেলাগুলোর কোনো একটা হসপিটালে ট্রান্সফারে। আরজি করে গত 3 বছরে যে প্রতিহিংসামূলক বদলি সেটার সংখ্যা অন্ততপক্ষে 60। এরপরে আমরা 2022-এর যে মেডিকেল কাউন্সিল ইলেকশন সেটাতে যে রিগিং হয়েছে, যথেচ্ছাচার হয়েছে, ভোট পরবর্তী প্রতিহিংসার ঘটনা হয়েছে, সব আমরা জানি। আরজি করের একজন তৃণমূলপন্থী ইন্টার্নকে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মেডিকেল কাউন্সিলে মানে ছাপ্পা মারতে, এবং মানে কৌশিক চাকি স্যাররা তাদের এই বিষয়, হ্যাঁ সৌরভ মাঝি, কৌশিক চাকি স্যাররা মানে তাদের হ্যাঁ আপনাদের সামনে তো মানে সেই
ছাপ্পা মারার ব্যাপারটা ধরেও ফেলেছিলেন আপনারা। তো সেই সময় আরো একটা আলাদা ঘটনা হয়েছিল যে সেই মেডিকেল কাউন্সিল ইলেকশনে ছাপ্পা এবং অন্যান্য যে মানে টেকনিক্যাল মানে বিষয়গুলো, সেগুলোর জন্য আরজি করে থার্ড ইয়ারের 5-6 জন স্টুডেন্টকে সুদীপ্ত রায়ের গুন্ডাদের সাথে আলাদাভাবে গাড়ি করে নিয়ে গেছিল মেডিকেল কাউন্সিলের ওখানে, এবং তারা মানে প্রথমে মানে মানে ঠিক না বলতে পারেনি, এবং ফাইনালি গিয়ে তারা কোনোভাবে পালিয়ে আসে, মানে তারা আলাদাভাবে গিয়ে মানে বেরিয়ে এসে পালিয়ে আসে, কিন্তু মানে তারা নিজেদের ট্রমার কথা বলেছে। এটা কি মাঝরাতে হয়েছিল? মুন্নার সাথে নিয়ে ও মুন্নার সাথে, আচ্ছা আচ্ছা, ওই গ্যারেজ মুন্না। এরপরে মানে তাছাড়া আরো একটা ব্যাপার যে আরজি করে গত 3 বছর ধরে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ধারাবাহিকভাবে ঘটেছে। 2022-এর 21শে জুলাই নর্থ বেঙ্গল লবির তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয় যে আরজি করে স্টুডেন্টসদের ভলভো বাসে করে তৃণমূলের যে 21শে জুলাইয়ের জনসভা সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেই জনসভায় মানে যাওয়ার যে মিছিল, সেখানে খুবই দুঃখজনক ঘটনা, আমাদের হাসা উচিত না, সেই জনসভায় যাওয়ার যে মিছিল সেখানে সারিফ হাসান নামে মানে টিএমসিপি আরজিগড়ের এক হোমরা চোমরা নেতা, সে ফার্স্ট ইয়ারের জনৈকা ছাত্রীকে হ্যারাস করে। এছাড়াও আরো একটা ঘটনা হয়েছিল সে বছরই, ফ্রেশার্স ওয়েলকামে ফার্স্ট ইয়ারের আরো একটি ছাত্রীকে টিএমসিপি ইউনিটারি একজন ছেলে নীলাগ্নি দেবনাথ সে হ্যারাস করে, এবং মানে কিছু সূত্র অনুযায়ী যে মানে সেটাও অ্যাটেম্পট টু রেপই ছিল। তো এই ঘটনায় আমরা জানতে পেরেছি, নীলাগ্নি দেবনাথ জানিয়েছে, মানে যে মলেস্টেশনে অভিযুক্ত সেই ছেলেটি জানিয়েছে যে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আশিস পান্ডে 20,000 টাকা চেয়েছিল তার কাছে। তো তো এছাড়াও মানে যা যা হয়েছে এর মধ্যে আমাদের যে এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আরজি করে, সেটার বয়স 90 বছরের বেশি। সেই এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আমাদের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আমরা অন্য একজনের কাছ থেকে শুনবো, আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইয়ে থাকবে। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট শামীম আহমেদকে জিজ্ঞেস করছি, এখানে যারা বসে আছে তাদের থেকে তো আপনি ডিস্টিংক্টলি ডিফারেন্ট। যারা জানেন না তাদেরকে জানিয়ে রেখি যে আমাদের এই যে বিভিন্ন জায়গায়, প্রত্যেক জায়গায় আমরা যে সভা করতে যাই, এবং সাথে সাথে লাস্ট মোমেন্টে একটা কলকাতা পুলিশ একটা অদ্ভুত নানা রকম অবজেকশন দেয়, এবং তারপরে আমাদের কোর্টে যেতে হয়, এবং কোর্ট থেকে আমরা সেই এগুলো প্রত্যেকবারই বিচারক আমাদের পক্ষেই রায় দিয়েছে। তো তার পেছনে অ্যাডভোকেট শামীম আহমেদের বিরাট একটা ভূমিকা আছে। তা আপনি যদি এই গল্পটা একটু বলেন। একটাই জিনিস বলছি, আমাদের মার্জনা করবেন মডারেটর হিসেবে, 9:30 অবধি আমাদের হলটা নেওয়া আছে, এরপরেও আমাদের ছোট্ট নাটক আছে, আর একটা অসাধারণ প্যানেল ডিসকাশন আছে। তাই জন্য ওই আমাদের সময়ের সীমিতটা আমাদের একটু মেনেই কাজ করতে হচ্ছে, মার্জনা চাইছি। আমি খুব ছোট্ট করে বলি, রোগ চিহ্নিত করতে গেলে যখন ডাক্তারদের আয়োজনে এই প্রোগ্রাম, বলতেই হচ্ছে ডাক্তাররা সাধারণত সহজ প্রথমেই যেটা স্টেথো ইউজ করে। আমাদেরকেও যখন এই ঘটনা ঘটছে, এই হুমকি কথাটা আসছে, তখন এর সঙ্গে অপরাধ জড়িয়ে আছে। আর এটাকে বিচার করতে, রোগটাকে নির্ণয় যদি করতে হয়, তাহলে আমি বলবো আইন মানা, আইন না মানা, আর আইনের অপপ্রয়োগ, তিনটেকে মাথায় রাখতে হবে। এখন এতক্ষণ ধরে শুনছিলাম, আর উনি পুলিশের কথা বললেন, সবকটাই রিলেটেড। আসলে একজন হুমকি দিচ্ছেন, তাহলে যে ইনস্টিটিউশনে এই ঘটনা ঘটছে তার যে হেড আছে বা যে কনসার্ন অথরিটি আছে, তাকে একটা অভিযোগ জানাবো, আর সেই অভিযোগের ভিত্তিতে তিনি বিচার করবেন। আপনারা জানেন কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি আছে, তারপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমিটি থাকার কথা। পুলিশের কাছে বিচার চাইতে যাচ্ছি, অভিযোগ করতে যাচ্ছি, অভিযোগটা নেবে পুলিশ। সুপ্রিম কোর্ট বারে বারে বলেছেন যে এফআইআর করতে হবে, তারপর ইনভেস্টিগেশন করতে হবে। এখন যারা এইগুলো করবে, তারা যদি নিজেরা অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে সেই অপরাধের বিচার হবে না, আর এই হুমকিটা বাড়বে। আর এতক্ষণ ধরে আমরা বুঝলাম যে একজন
শাসক দলের নেতা নেত্রী তিনি হুমকি দিচ্ছেন আর সেটাকে প্রশ্রয় দিচ্ছেন বা অ্যাক্টিভলি সেই কাজ করার, সেই অপরাধ করার জায়গা করে দিচ্ছেন যে সেটা একটা ইনস্টিটিউশন, ফলে এখানে বিচারের জায়গা নেই। আর এই বিচার চাইতে যখন আমি রাস্তায় নামছি, আমি আর খুব কম সময়, বেশি বাড়াতে চাই না, তখন আমার এটা অধিকার আমার সংবিধান দিয়েছে যে আমি আমার ভাব প্রকাশ করতে পারবো, প্রতিবাদ করতে পারবো। আর সেই প্রতিবাদের যখন পুলিশের কাছে যাচ্ছি, তাহলে যার অপরাধের প্রাইমারিলি তদন্ত করার কথা ছিল, অপরাধীকে ধরার কথা ছিল, সে ধরলো না। আর আপনি যেই তার প্রতিবাদ করতে রাস্তায় নামবেন, তখন তার কন্ট্রোল করার জন্য তারা বলবে যে না, এখানে পারমিশন দেওয়া যাবে না। এই তথ্যচিত্র দেখছিলাম, আমি একটু আবেগেই ভেসে গিয়ে বাইরে গিয়ে ওনাকে বললাম অসাধারণ হয়েছে। আবার এই স্মৃতিগুলো মনে পড়ছে যে একটা লোহার গারদ তৈরি করে দিয়েছিল রানী রাসমণি রোডে, রোহের কার্নিভাল। তাহলে পুলিশ, সাধারণ ডাক্তার, মূলত তাদের উদ্যোগে প্রতিবাদ সভা একেবারে লোহার গারদ তৈরি করে দিচ্ছে। আর সেটাকে আটকানোর জন্য পুলিশের এই অপরাধ, পুলিশ অপরাধ করছে, সেই পুলিশের অপরাধ ঠেকানোর জন্য আমরা রাতারাতি যে ছুটির মধ্যে আমরা কোর্ট খুলিয়ে সেই বিচার নিয়ে আসছি। আর ওই কর্মসূচি আমাদের হচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। তো মানে এর মধ্যেও যখন বিচার ব্যবস্থার একটা অংশের কাছ থেকে এই বিচার পেয়েছি, তখনই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি একটু আগে বলে গেছেন যে যিনি আরজি করের বিচার করছিলেন তার একটা মেরুদণ্ড হলে ভালো হতো। হ্যাঁ, তো পুরো বিচার ব্যবস্থার মধ্যে বেশ কিছু ভিডিও আমাদের এখান থেকেও শেয়ার করি আইনজীবীরা আমরা, যে বিচারকদের সত্যি সত্যি শিক্ষার অভাব হয়ে গেছে। ডাক্তারদেরকে বলবো তারা সার্জারি কাজ করেন, ফলে ডাক্তারদের সার্জারি যেটা অপারেশন থিয়েটারে করেন, তার সঙ্গে সঙ্গে রাস্তার এই সার্জারিটা চালিয়ে যেতে হবে তাদের উদ্যোগে, এবং সকলকে সামিল হতে হবে যাতে ওই বিচারকদের শিক্ষাটা আবার যুক্ত করতে পারে। এই চলমান আন্দোলনের একটা মানে প্রত্যেকেই মুখ হয়ে উঠছেন আপনারা, তার মধ্যে আমাদের যে আইনি মুখ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমাদের অ্যাডভোকেট শামীম আহমেদ। তারপর কৃতজ্ঞ যেভাবে তিনি আমাদের সকলের হয়ে নিয়মিত এই আদালতে লড়ে যাচ্ছেন, সেটাকে কুর্নিশ জানাতেই হয়। ধন্যবাদ। এবং আমাদের মানে লিগাল টিম সবাইকেই। এরপর যার নামটা বলবো, 4 মাস আগেও 6 মাস আগেও আমি জানি না তার বন্ধুরা ছাড়া তার কলেজের গণ্ডির বাইরে কজন সেই নামটা জানতো, এবং আমি জানি ও এইভাবে বিখ্যাত হতে নিজে চায়নি। ও পড়াশোনা করেছে, ডাক্তার হয়েছে, ভবিষ্যতে একজন চিকিৎসক হিসেবে প্রথিতযশা হতে চেয়েছে, কিন্তু হঠাৎ একেবারে পুরো ঝড়ের কেন্দ্রে সবাই, এই আসপাক আছে, সবাই আছে, যে নামটা বারবার চলে এসছে সেটা হচ্ছে ডক্টর দেবাশিস হালদার। দেবাশিস হালদার নামটা সকলে জানি, মানে আমরা শুধু জানি বললে জানি না, আমাদের মেরুদণ্ড, আমাদের হৃদয়, আমাদের মানে সবকিছুই এখন এই জুনিয়র ডাক্তাররাই, তাদের একটা প্রতিনিধি আজকে এখানে। দেবাশিস, আমি জানি তুমি কিছুদিন আগেই আমার মনে আছে অভয় মঞ্চে বলেছিলে কত আর লেকচার দেবো, এই একটু আগে আজকে সকালে বেলা বলেছি, আবার বলছি, আর ভালো লাগে না বলতে একই কথা বারবার। আমি জানি একই কথা, এটা তো কোনো আনন্দের কথা না, কোনো সেলিব্রেশনের ব্যাপার না, তো আমার ভালো লাগে না কথাগুলো বলতে। তাও আজকের এই আলোচনা তুমি সাম আপ করবে এবং তুমিও 3 মিনিট পাবে। প্রথমেই আজকে এই যে গণকনভেনশন, তার যে থিম, থ্রেড কালচার, হুমকি সংস্কৃতি, তখন বলছিল তিয়াশা, বলছিল চন্দ্রমৌলি, বলছিল অনুভবকে দেখলাম, অনুভব আছে যারা 2021-এ আরজি কর আন্দোলনে পার্ট ছিলেন। একটাই কথা বলার, যে এই যে হুমকি সংস্কৃতি, এই ব্যাপারটা নতুন কোনোভাবেই নয়, কোন জায়গা থেকে এই যে সন্দীপ বাহিনী বলুন বা এই ঘটনাটা শুধুমাত্র আরজি করে ঘটছে এইরকম কোনো জায়গা কিন্তু নেই। আমরা জেনেছি 2021-এ, আমি যখন 2021-এ হচ্ছে, তো আমি যখন 2021-এ মেডিকেল কলেজের বিজিটি, ফার্স্ট ইয়ার বিজিটি, আমরাও গিয়েছিলাম, সংহতিতে গিয়েছিলাম, আমরা দেখেছি ওই আন্দোলনের গতি প্রকৃতি। এই যে বারবার একটা প্রশ্ন আসছে না, যে এই যে অভয়ার ঘটনা যে ঘটলো, আমরা বারবার বলছি যে এটি একটি প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা। এটা যে ভয়ের রাজনীতি যে চালু রয়েছে, হুমকি সংস্কৃতি চালু রয়েছে, তার আলটিমেট একটা কালমিনেশন। শেষ পর্যন্ত এত ঘটনা, যে ঘটনাগুলোকে
আটকানোর চেষ্টা হয়তো হয়েছে, প্রতিরোধের চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিরোধ সফল হয়নি বলে আজকে আমাদের সহকর্মীকে আজকে প্রাণ হারাতে হয়েছে। তার শুরু বলবো না, তার উদাহরণ কিন্তু আমরা দেখতে দেখতে গেছি 2021-এ আরজি কর আন্দোলনে। আপনারা কেউ জানেন না হয়তো, এই 9ই আগস্টের আন্দোলন শুরু হওয়ার জাস্ট 2 মাস আগে মেডিকেল কলেজ, আমি নিজে মেডিকেল কলেজের ছাত্র এবং তারপর পিজিটি ওখানে করেছি, ওখানে একজন শুধু মানে আমি বলতে চাইছি এই জায়গা থেকে যে শুধু এটা আরজি করের ঘটনা নয়, একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, মহিলা স্টুডেন্ট মেডিকেল কলেজের, তার বাবা একজন ডাক্তার, সেই রকম একটি মেয়েকে মেডিকেল কলেজে মেয়েদের হস্টেলের দাবিতে সে আন্দোলন করেছিল। আন্দোলন মানে কিছুই না, ডেপুটেশন দেওয়া, সাইন সংগ্রহ করা যে মেয়েদের প্রপার হস্টেল লাগবে। সেইটার জন্য সেখানকার মেডিকেল কলেজের ফ্যাকাল্টিরা তাকে গিয়ে বলছে যে তুমি এরকম করতে পারো না, করতে হলে তোমাকে তৃণমূলের হয়ে করতে হবে। তো ফলত এই যে ভাষাটা, এই ভাষাটা না শাসকের ভাষা, ক্ষমতার রাজনীতির ভাষা। আমি আবার খুব সচেতন ভাবে বলছি, এইটা খুব স্পেসিফিক ভাবে বর্তমান যে শাসক দল তারও খুব ভাষা বলে আমরা মনে করি না। আমরা মনে করি এটা ক্ষমতার রাজনীতির ভাষা, যারা গোটা রাজনীতিকে কেবল ক্ষমতার মানদণ্ডে দেখেন। এই রাষ্ট্র একটা খুব স্লোগান খুবই বিখ্যাত হয়েছে, মানে বলা হয়েছে যে রাষ্ট্র লোকায় ধর্ষককে, সেই রাষ্ট্রই ধর্ষক। এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা আমরা তো দেখলাম, আমরা যে যে জায়গায় আশা রাখতে পারি, ভরসা রাখতে পারি, কোথায় রাখতে পারি? পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি, সিবিআই, তদন্তকারী সংস্থা, এদের উপরেই তো আমরা ভরসা রাখতে পারি। সাধারণ মানুষ কাদের উপর ভরসা রাখবে? আমরা দেখছি যে এই যে হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচার, এটা দিয়ে আসলে কিন্তু গোটা রাষ্ট্র ব্যবস্থাই কোথাও না কোথাও ভাবে আক্রান্ত। এই জিনিসটার বিরুদ্ধেই আমাদের লড়াই, এই জিনিসটার বিরুদ্ধেই আমাদের একসাথে, এই যে এত মানুষ লড়লেন, একসাথে লড়লেন, কখনোই অরাজনৈতিক নয়, অবশ্যই রাজনৈতিক আন্দোলন, অবশ্যই রাজনৈতিক আন্দোলন। কিন্তু এই যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এই আন্দোলনের মূল সুরটা ধরতে পারলেন না, যে ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, এবং সেই লড়ার জন্যই কিন্তু আজকে এতদিন পরেও, এটা যদি শুধু ক্ষমতা দখলের একটা আন্দোলন হতো তাহলে আমরা মনে করি না এই আন্দোলন নাগরিক আন্দোলন হতো, এবং এই আন্দোলন প্রথম থেকে শেষ অবধি নাগরিক আন্দোলন। আমরা মনে করি না এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আমরা মনে করি না এটা আদৌ ডাক্তারদের আন্দোলন, এটা অবশ্যই প্রথম দিন থেকেই নাগরিকদের আন্দোলন। তো ফলত আমাকে সামাপ করতে বলা হয়েছে, সামাপ করার কিছুই নেই। আজকে গোটা কনভেনশন প্রথম থেকে শেষ অবধি যতগুলো কথা বলা হলো, প্রত্যেকটা কথা আমরা এই যে বারবার বলতে চাই না, কিন্তু বলে যেতে হয়, কেননা আমাদের স্মৃতি খুব ক্ষীণ। এই আজকে আমরা তো শিকড় বিচ্ছিন্ন প্রজন্ম, আমরা তো শুনেছি, আমরা 90 দশকের ওই নয়া উদারবাদের সময় আমাদের বড় হয়ে ওঠা, আমাদের প্রজন্ম ক্যারিয়ার ছাড়া কিছু বোঝে না। সেই সময় বা ওই আর কি মুহূর্তের রিলস দেখে দেখে আমাদের সময় কাটে। তো সেই সময় এই প্রতিরোধের স্মৃতি, এই দ্রোহের স্মৃতি, এইটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলেই পরিবর্তন সম্ভব, তাহলেই গোটা ব্যবস্থাটার একটা সিস্টেমেটিক চেঞ্জ সম্ভব। কারণ যে রাষ্ট্র ব্যবস্থা নিজেকে অসীম শক্তিশালী মনে করছে, তার কাছে সবকিছু রয়েছে, উল্টো দিকে আমাদের কাছে সে অর্থে কিছু নেই, কিন্তু আমাদের আছে সিদ্ধারা, আমাদের আছে হৃদয়, আমাদের আছে মগজ। এই সবকটা দিয়ে যদি আমরা লড়তে পারি এবং একসাথে লড়তে পারি, একসাথে লড়াটা ইম্পর্টেন্ট। কেননা এই যে বিভিন্ন জিনিস থেকে রাষ্ট্র সবার আগে চায় আলাদা করো, যে এ সিনিয়র আলাদা করো, জুনিয়র থেকে সিনিয়রকে আলাদা করো, ডাক্তার থেকে অডাক্তারকে আলাদা করো, শিল্পীদের থেকে মানে যারা শিল্পী নন তাদের আলাদা করো। তো এই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সব জায়গায় লড়তে হবে, সেটা মেডিকেল কলেজগুলোতে লড়তে হবে, ক্যাম্পাসে লড়তে হবে, ক্লাবে লড়তে হবে, আর্টিস্টরা যেখানে রয়েছেন, শিল্পীরা রয়েছেন সেখানে লড়তে হবে, প্রত্যেকে নিজেদের পাড়ায় যে মানে হুমকি সংস্কৃতিতে মানে বড় হচ্ছেন তার বিরুদ্ধে মুখ খুলতে হবে, এবং এই প্রতিবাদের আগুনটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমি শেষ করব একটাই কথা দিয়ে, যে এই যে একটা কথা হচ্ছে না, যে রাষ্ট্র বুঝি ভাবছে যে আন্দোলন স্তীমিত, আন্দোলন বুঝি শেষ হয়ে গেল, বুঝি সামলে ফেলা গেল, এত যে বড় নাগরিক আন্দোলন, এত বড় যে একটা জনবিস্ফোরণ, সেটাকে বুঝি বা বাগে আনতে পেরেছি আমরা, এটাই তো ভাবছে, সবাই ভাবছে, শাসক পক্ষ ভাবছে, ধর্ষক পক্ষ ভাবছে। তো একটাই কথা, আমার খুব প্রিয় লেখক নবরুণ ভট্টাচার্য, যে কোথায় কখন বিস্ফোরণ ঘটবে এবং কে কিভাবে ঘটাবে তা কিন্তু রাষ্ট্রযন্ত্রের জানতে এখনো বাকি আছে। তো ফলত হতাশ হওয়ার কোনো জায়গা নেই, সেই বিস্ফোরণের আশাতেই, সেই বদলের আশাতেই আমাদের পথ চলা জারি থাকবে। কেননা শুধু অভয়ার ন্যায় বিচার, হ্যাঁ অভয়ার ন্যায় বিচার অবশ্যই আমাদের প্রাইম লক্ষ্য,
কিন্তু আর একটাও যাতে অবহেলা না করতে পারে তার জন্য, সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই লড়াই জারি থাকবে। আমি একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে আমি এখানে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছি। তো আপনারা সবাই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আগামীকাল 9ই আগস্টের যে নারকীয় ঘটনা, তার 5 মাস পূর্ণ হচ্ছে। তো কালকে আমরা সকলকে নিয়েই আমাদের ডাকে বলতে পারেন, কিন্তু আসলে সকলেরই ডাক, সেটা আমরা মনে করি প্রত্যেকেই ডাক, কারণ আমরা প্রত্যেকের সাথে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি। তো আগামীকাল বিকেল 4টে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অব্দি মিছিল, এবং রাতে সারা রাত ব্যাপী অবস্থান। আমাদের যে দ্রোহের আগুন, আমাদের যে প্রতিবাদের আগুন, সেটা যে আমরা জ্বালিয়ে রাখছি, রাজপথেই রাখছি, সেটার প্রমাণ দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য, অন্যের কাছে নয়, নিজেদের কাছেই প্রমাণ করার জন্য আমরা কালকে থাকছি। আমরা আশা করব প্রত্যেকে, আপনারা প্রত্যেকে যারা আজকের কনভেনশনের আয়োজক থেকে শুরু করে যারা প্রত্যেকে এসেছেন, প্রত্যেকে এটাতে অংশগ্রহণ করবেন। কালকে যখন রাত জাগতে হবে, আজকে আমরা একটু দেরি করেই বাড়ি ফিরতে। সামাপ, আমি দুঃখিত, সামাপ এভাবে হয় না। সামাপ তো সেদিন হবে যেদিন অভয়া বিচার পাবে, সেটাই হচ্ছে আসল সামাপ এই পুরো আন্দোলনের। আর এরপরে